করছি প্রেম সন্ধিক্ষণ গল্পে ১৪তম পর্ব। লেখিকা সায়দা মুন। আবছা আলোয় সামনের বেডে চুল এলোমেলো একজনকে বসে থাকতে দেখে তনিমা জায়গায় দাঁড়িয়ে যায়, হাত সোজা বাঁকা করে আড়মোড়া ভাঙছে। হয়তো সবেমাত্র ঘুম থেকে উঠেছে। সে আরও ২ কদম এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের সামনে, মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, হাই, মাই নেম ইজ তনিমা। মেহেরিন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। তাহিয়া পাশে এখনো ঘুমিয়ে। আড়মোড়া ভেঙে মুখে হাত দিয়ে হামি দিতেই হঠাৎ কানে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। তা শুনতেই তাড়াতাড়ি সামনে তাকায়। আবছা আলোয় কালো ছায়া চোখে পড়তে আটকে ওঠে। কোনো সারা শব্দ নেই, শুধুই দাঁড়িয়ে আছে। এমন দৃশ্যে যেন তার বুকের রক্ত এক মুহূর্ত হিম হয়ে আসে। এমনিতেই তার ভূতের প্রচণ্ড ভয়, তার উপরে অন্ধকারে এমন অবয়ব। আতঙ্কে কেঁপে ওঠা মেহেরিন সঙ্গে সঙ্গে চিল্লিয়ে উঠল, আ আ আ ভূত। তার চিৎকারে হঠাৎ পাশে শোয়া তাহিয়া যেন তড়াক করে আকাশ থেকে পড়ল। শোয়া থেকে ধরপড়িয়ে উঠে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে খুঁজতে লাগলো, কোথায় কোথায়। মেহেরিন কাপা শরীরে আরেকটু পিছিয়ে গিয়ে গুতা মেরে সামনের দিকে ইশারা করতে তাহিয়া সামনে তাকায়। মুহূর্তে তার নিঃশ্বাস আটকে যায়। সামনে সত্যি সত্যি একটা কালো অবয়ব দেখা মাত্রই যেন মেহেরিনের সঙ্গে প্রতিযোগিতা করে সেও আর একটা চিৎকার মেরে উঠল, আ ভূত। এদিকে তাদের এই পরপর চিৎকারে তনিমা হতবম্ব। তাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? তাকে কি ভূত ভাবছে? অবশ্য অন্ধকারে হঠাৎ কাউকে দেখলে সে নিজেও ভয় পাবে, এমনটা সে আগে ভাবেনি। নিজেকে সামলে তাদের বোঝাতে আরেক কদম এগিয়ে যায় তনিমা। সে বলতে নেয় আমি মানুষ, তবে কিছু বলার আগেই এরা দুজন একসাথে চিল্লিতে লাগে। তাহিয়া তো ভয়ে মেহেরিনকে টেনে ব্ল্যাঙ্কেটের নিচে নিয়ে তাকে পুরো ঢেকে ফেললো। সঙ্গে সঙ্গে পাশের বালিশটা নিয়ে সামনে ছুঁড়ে মারে। তাকিয়ে সোজা তনিমার গায়ে পড়ে। তাহিয়া চেঁচিয়ে বলতে লাগলো, যা যা যা, সামনে আসলে একদম খবর আছে। তনিমা একদম তাজ্জব, বালিশটা হাতে অবাক হয়ে দাঁড়িয়ে সে। তৎক্ষণাৎ ফাইজা তানিয়া বেগম হতনত হয়ে ঘরে ঢোকেন। ফাইজা লাইট জ্বালাতেই বিছানার দিকে নজর যায় সবার। ভয়ে জড়সড় হয়ে ব্ল্যাঙ্কেটে ঢাকা মেহেরিন জাপটে ধরে আছে তাহিয়া। তানিয়া বেগম তড়িঘড়ি করে তাহিয়ার পাশে গিয়ে বসে। তাকে নিজের বুকে জড়িয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা, ভয় পেয়েছিস? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? তাহিয়া চাচির বুকে মাথা ঠেকিয়ে বসে আছে, কিন্তু তার চোখ শুধু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ওপরই আটকে। মেয়েটা কেমন যেন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, না পুরো ভয়ে, না পুরো অস্বস্তিতে। অন্যদিকে তাহিয়ার থেকে ছাড়া পেলে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে মাথা তোলে মেহেরিন। টানা কয়েকটা শ্বাস নেয়। তাহিয়া এমনভাবে চেপে ধরেছিল সে শ্বাসই বন্ধ হয়ে যাচ্ছিল। চোখ তুলে সামনে তাকাতেই সেও থমকে যায়। দুজনে একটাই দৃষ্টি, সন্ধিহান দুজনের চোখ। দুটো মেয়েকে নিজের দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে তনিমা অস্থিরতা বাড়তে লাগলো। অস্বস্তি স্পষ্ট তার চোখে। ওনা ঠিকঠাক করে টেনে নিয়ে বলেই ফেললো, এভাবে দেখার কি আছে, আমার যা আছে তোমাদেরও তাই আছে। কথাটুকু শুনতে তাহিয়া ও মেহেরিন হালকা কেসে ওঠে। একে অপরের দিকে আর চোখে তাকায়। মেয়েটা কি মনে করতে কথাটা বলেছে? ছি, তাদের নজরকে কি ইনডাইরেক্টলি খারাপ বলল? দ্রুত চোখ সরিয়ে নেয় তারা। অপরদিকে মেয়েটির কথায় ফাইজা হাসতে শুরু করেছে। তাকে হাসতে দেখে তো আরও গায়ে লাগলো তাদের। তাহিয়া সোজা হয়ে বসে বাঁকা চোখে তাকিয়ে বলল, এই মেয়ে কে ফাইজাপু? তানিয়া বেগম চিনে উঠেননি, আগে কখনো দেখেননি। অচেনা মুখ দেখে প্রশ্নোত্ত চোখে তাকিয়ে আছে। ফাইজা সকলের প্রশ্নোত্ত দৃষ্টি দেখে বলল, ও তনিমা, তাহসান ভাইয়াকে কাল সাহায্য করেছে। সে না থাকলে ওনার কি যে হতো কাল রাতে। সারা রাত ওনার সাথেই ছিলেন, তাই বাড়িতে নিয়ে আসলো। তাহিয়া, তোর একটা জামা সেট দিস তো, সারা রাত ধরে এই নোংরা কাপড়ে আছে মেয়েটা। তার কথা শুনে এবার সকলের সন্দেহ কাটলো। তানিয়া বেগম অল্প কথা বলে চলে গেলেন। তার পিছু পিছু ফাইজাও চলে গেছে। তারা যেতেই তাহিয়া দৌড়ে দাঁড়ায়। মেহেরিন বসে বসে ব্ল্যাঙ্কেটগুলো গুছাচ্ছে। মেয়েটাকে কিছু প্রশ্ন করতে চাইলেও জড়তার কারণে বলতে পারছে না। দুজনকে চুপ দেখে তনিমা নিজেই বিছানার এক কোনায় গিয়ে বসে পড়ল। তারপর মেহেরিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাহিয়ার দিকে ইশারা করে বলল, তুমি কি ওর বোন?
মেহেরিন চুপচাপ একবার তার দিকে তাকিয়ে ফের তাহিয়ার দিকে তাকায়। দেখলো তাহিয়া কটমট চোখে মেয়েটার দিকে চেয়ে আছে, যেন মেহেরিনের সাথে মিশতে চাওয়াটা তার সহ্য হচ্ছে না। মেহেরিন তার বেস্ট ফ্রেন্ড, কেন আরেকটা মেয়ে ভাব জমাতে আসবে? ভাবতে ভাবতে দ্রুত এগিয়ে এসে মেয়েটির সামনে দাঁড়ায়। মেহেরিন বদলে সেই উত্তর দেয়, ও আমার বোন। তনিমা তা শুনে হালকা হেসে বলল, তাই ভাবছিলাম, তখন ভয় পেয়ে নিজের আগে বোনকেই প্রোটেক্ট করার ব্যাপারটা অনেক সুন্দর ছিল। তবে জানো, আমার কোনো বোন নেই, তাই আমি এই ব্যাপারগুলো মিস করি। তার কথায় যেন তাহিয়ার মন গলে গেল। উৎসুক মন নিয়ে তৎক্ষণাৎ তনিমার সামনে বসলো। তার পাশে মেহেরিনও এগিয়ে এসে বসলো। দুজনেই তার ব্যাপারে জানতে আগ্রহী। তাহিয়া আগ্রহ দেখে আগে থেকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তনিমা আমার নাম। আর তোমাদের? তাহিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার নাম তাহিয়া। কথাটুকু বলতেই তনিমা তাহিয়ার হাতে চিমটি মেরে বলল, সেম পিঞ্চ, আমার নামও টি দিয়ে, তোমার নামও টি দিয়ে। তাহিয়া কিছুটা নড়ে চড়ে চোখ মুখ কুঁচকে হাত ঘষতে লাগলো। বেশ জোরে চিমটিটা দিয়েছে তনিমা। তা দেখে পাশ থেকে মেহেরিন সঙ্গে সঙ্গে তনিমাকে পাল্টা চিমটি দিয়ে বসলো। সাথে সাথে তনিমা আউজ শব্দ করে হাত ঘষতে ঘষতে কপাল কুঁচকে তাকায় মেহেরিনের দিকে। দেখে মেহেরিন রাগি চোখে চেয়ে আছে তার দিকে। এই, তুমি আমাকে চিমটি দিলে কেন? মেহেরিন সঙ্গে সঙ্গে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, তুমি আমার বান্ধবীর হাতে চিমটি দিলে কেন? তনিমা চোখ পিটপিট করে বলল, ওরা তো মজা করে দিয়েছি। মেহেরিন কড়া চোখে চেয়ে বলল, তাহলে আমিও মজা করে দিয়েছি। তনিমা চুপ হয়ে যায়। বুঝতে পারছে দুটোর মধ্যে একটাকে কিছু করলে আরেকটা ছাড়বে না। তারা বন্ধু হবার বদলে শত্রু হয়ে যাচ্ছে দেখে তনিমা তড়িঘড়ি বলল, আরে তোমরা কি আমাকে এনিমি ভাবছো? চিল ব্রো, আমি তোমাদের ফ্রেন্ডেরই মতো। তালহা ভাইয়া বলেছিল তোমরা আমার বয়সী, সো ইউ আর ফ্রেন্ড, সরি উই আর ফ্রেন্ড, ওকে? তালহার কথা শুনতে মেহেরিন ভাবনা বলতে চায়। দ্রুত জিজ্ঞেস করলো, উনি কি এসেছেন? তনিমা কপাল সূক্ষ্ম ভাঁজ পড়ে। উনি উক্তি শুনে সে ঠিক বুঝে উঠতে পারল না কার কথা বলছে। উনি আবার কে? তাহিয়া পাশ থেকে বলে, তালহা ভাইয়ার কথা জিজ্ঞেস করছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো তাদের সাথে এসেছি। মেহেরিন দ্রুত ওড়নাটা গায়ে দিয়ে ছুটে যায় তালহার রুমের দিকে। সেই সকালের পর আর দেখেনি লোকটাকে। দুপুরে খেতে আসেনি, খেয়েছে কিনা কে জানে। ভাবতে ভাবতেই তালহার রুমের সামনে চলে আসে। দরজা খোলা দেখে নক না করেই রুমে ঢুকে পড়ে। ঢুকতেই তালহার মুখোমুখি পড়ে যায়। মাথা তুলে তালহাকে দেখতেই শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। তালহার পরনে সাদা রঙের শার্ট, শার্টের হাতা দুটো গুটিয়ে রাখা, কালো ঘড়িটা কবজিতে চকচক করছে। মেহেরিন একটা জিনিস লক্ষ্য করে সবসময়, আর যাই হোক ঘড়ি পরা মিস হয় না তার। নিচে কালো প্যান্ট, এই সাদা কালোর কম্বিনেশনে তাকে এমন মানিয়েছে যে চোখ সরানো দোষ হয়ে যাচ্ছে। তা কি তালহা বুঝে এসব? তার লুকে কেউ বেহুশ হওয়ার উপক্রম। মাথার চুল ভেজা, সম্ভবত মাত্রই গোসল ছেড়ে বেরিয়েছে। ভেজা চুল কপালের দুপাশে নেমে এসেছে, কিছুটা এলোমেলো। আবার সে এলোমেলোতে যেন অদ্ভুত পরিপাটি লাগছে তাকে। ওই যে কিছু সুন্দর মানুষ থাকে না, তারা যেভাবেই থাকুক সেভাবেই সুন্দর লাগে। তালহাকেও তার কাছে ঠিক তাই লাগছে। তবে এটা কি আসলেই, নাকি শুধু তার চোখে লাগছে? তার ভাবনার মাঝে তালহা মুচকি হেসে মেহেরিনের বাম হাত ধরে এক ঘোরান্তির সামনের দিকে ফিরিয়ে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে দরজার দিকে হাঁটা দেয়। তার এহেন কাণ্ডে অবাক হয়ে ঘাড় কাত করে তাকায় মেহেরিন। তালহার চোখে এমন মোটা ফ্রেমের চশমা লাগানো, আর এই চশমা পরা তালহাকে যেন একটু অন্যরকম সুন্দর লাগছে। সিরিয়াস মানুষ তো লাগেই, সঙ্গে মেহেরিনও কথা মতো ভয়ানক কিউটও লাগে। পাশাপাশি হাঁটায় তার গায়ে সাবানের গন্ধটা এসে মেহেরিনের নাকে লাগছে। এটা যেন অদ্ভুতভাবে তাকে আকর্ষণ করছে। ঘ্রাণটা আর একটু উপভোগ করতে আর একটু গা ঘেঁষে আসে। তার উপস্থিত বুঝে তালহার মুখে হাসি আরো গাঢ় হয়। পায়ের গতি আরো ধীর করে ফেলে, যেন এই মুহূর্তটা আরো দীর্ঘায়িত হয়। তবে মেহেরিন তো তার সেদিকে খেয়াল নেই। সে তো নিজের মতো তার তালহাকে দেখতে ব্যস্ত। গলার কাছে দুটো বোতাম খোলা, সেখানে পানির ফোঁটা স্পষ্ট, যা এখনো শুকায়নি। তা দেখতে দেখতে মেহেরিন প্রশ্ন করলো, মাত্রই গোসল করেছেন? তালহা নিচু কণ্ঠে উত্তর দিল, মেহেরিন ফের প্রশ্ন করলো, খেয়েছিলেন দুপুরে? না, আপনি খেয়েছেন? মেহেরিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে প্রশ্ন করলো, শার্টের ওপরের দুটো বোতাম লাগাচ্ছেন না কেন?
তালহা আর চোখে তার দিকে তাকিয়ে দোতলার করিডোরে একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। মেহেরিনকে হাত ছেড়ে 2 হাত পকেটে ঢুকিয়ে জিজ্ঞেস করলো, কেন, খারাপ লাগছে ভাবে? তার প্রশ্নে খানিক বিরক্তিতে চোখে তাকায় মেহেরিন। এ আবার কেমন কথা, খারাপ লাগছে মানে? তার তো জিজ্ঞেস করা উচিত ছিল, আগের চেয়েও বেশি সুন্দর লাগছে নাকি। তবে এসব অহেতুক ভাবনা সাইডে রেখে মিনমিনে গলায় বলল, ভালোই লাগছে। তা শুনে তালহা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তাহলে তাকাচ্ছেন না কেন? মেহেরিন চোরা চোখে তাকায়, মনে মনে বিড়বিড়ায়, আপনার নর্মাল লুকে হার্টবিট ফাস্ট হয়ে যায়, তার উপরে এই চশমা, এটা তো বাড়াবাড়ি হয়ে গেছে। আর চোখে খুঁটিয়ে দেখে মনের ভেতর উতাল পাতাল শুরু হয়ে গেছে। আবার সোজাসুজি তাকালে তো হার্ট অ্যাটাক করবো নিশ্চিত। না মেহেরিন, না, তোকে ভাবে গলে গেলে চলবে না। নিজেকে সামলে তালহার চোখে চোখ রাখ। চশমার ভেতর দিয়ে তার চোখের মণিটা যেন আরো কালো, আরো গভীর দেখাচ্ছে। তার উপর সেই গাঢ় দৃষ্টি নিজের দিকে আটকে আছে। টের পেতেই লজ্জায় মাথা নুয়ে ফেলে। কি হলো, লজ্জা লাগছে? তার কথায় তালহা এক চিলতে হেসে কিছুটা ঝুঁকে বলল, দেখি লজ্জা লাগলে আপনাকে কেমন লাগে। মেহেরিন শরমে যেন আরো গুটিয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে আছে। তালহা নীরবে তাকিয়ে আছে, একদম স্থির চোখে যেন তার অর্ধাঙ্গিনীর মুখের প্রতিভাটা ভাব করছে। কয়েক সেকেন্ড নীরবতায় কাটতেই মেহেরিন মাথা তুলে তাকায়, ধীর গলায় প্রশ্ন করে, আপনি কি এখন বের হবেন? তালহা মাথা নেড়ে হ্যাঁ বলতে মেহেরিনের চোখ বড় বড় করে তড়িঘড়ি বলল, এভাবে বের হবেন? তালহা তার হাবভাব থেকে ভ্রুকুচকে বলল, হ্যাঁ। মেহেরিন উত্তেজিত হয়ে বলল, না না, এভাবে বের হবেন না, শার্টের ওপরের বোতামগুলো লাগান। তালহা যেন পুরা গন্ধ পেল। বউটা তাকে নিয়ে ভয়ঙ্কর জেলাস। তাকে একটু বাঁচাতে বলল, থাক না এমন, এটা স্টাইল। মেহেরিন মাথা দুদিকে নাড়িয়ে কাট কণ্ঠে বলল, দরকার নেই এত স্টাইলের। কেন, এভাবে গেলে সমস্যা কি? মেহেরিন বিরক্ত চোখে তাকিয়ে বলল, মেডিকেলে কত নার্স সিস্টার আছে, তারা আপনাকে দেখুক, আপনি এটাই চাচ্ছেন? তাহলে যান, তবে আমার সাথে কথা বলবেন না। তাকে এমন রাখতে দেখে তালহা শব্দ করে হেসে উঠল। মাথা নাড়িয়ে না করে নরম কণ্ঠে বলল, তাহলে লাগিয়ে নিন আপনি। লাগিয়ে দিন আপনি। মেহেরিন কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে তালহার বুকের বোতামগুলো লাগাতে লাগলো। তালহা সুযোগ বুঝে ঝুঁকে মাথাটা নিচু করে তার ভেজা চুল ঝাড়া মারে। সাথে সাথেই পানি ছিটিয়ে পড়ে মেহেরিনের চোখে মুখে। মেহেরিন মুচকি হেসে পিছিয়ে যায়, তবে পর মুহূর্তেই অন্য কাণ্ড ঘটিয়ে বসে। এগিয়ে এসে তালহার শার্টের কলারে নিচে ঠোঁট ছোঁয়ায়। ঠোঁটে হালকা গোলাপি লিপ বামের দাগ কিছুটা লেগে যায় শার্টের সাদা শার্টে। তা দেখে নিজে আবার মুছতে লাগে, তবে উঠছে না। তালহা চুপচাপ তার কাণ্ড দেখছে। এক পর্যায়ে উঠছে না দেখে অপরাধী চোখে তাকাতেই তালহা হেসে মেহেরিনের হাত আবারও আঁকড়ে ধরে কলারটা উল্টো নিচে নামাতে লাগলো। কয়েক সিঁড়ি নামতে নিচে তার মাকে দেখে হাত ছেড়ে দেয়। টেবিলে বসতে তিতলি বেগম খাবার এগিয়ে দিলেন। মেহেরিনকে দেখে টুকটাক কথা বলতে লাগে। তালহা এক লম্কা ভাত মুখে দিয়ে মায়ের দিকে ভালোভাবে তাকিয়ে বলল, তুমি এখনো ফ্রেশ হতে যাওনি? তিতলি বেগম একটি চুপসে গিয়ে বললেন, এই তো তোকে খাবার দিয়ে এখনই যাব। মার উত্তর শুনে তালহার চোখ মুহূর্তেই রাগে কড়া হয়ে উঠল। ছেলের রাগী দৃষ্টি দেখে তিতলি বেগম অস্থিরতায় এদিক ওদিক তাকাতে লাগলেন। আম্মু, তুমি কি একটু বেশি বেশি করছো না? এই যে আমি এক্ষুনি যাব ফ্রেশ হতে। তালহা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নেয়। নরম অথচ কঠোর গলায় বলল, তুমি আমার কথায় কোনো দামই দাও না। আমার কি হাত পা নেই? আমি কি নিজে খাবার নিয়ে খেতে পারবো না? তোমাকে আসার পর কতবার বললাম আগে নিজে ফ্রেশ হয়ে খাবে। এসব কি ভাও বললাম? তাহলে বলো, আর কখনো তোমাকে কিছু বলবো না। তোমার যা খুশি তাই করো। মেহেরিন আর তিতলি বেগম চোখাচোখি করছেন। তিতলি বেগম মুখ অপরাধীর মতো ছোট হয়ে আছে। তা দেখে মেহেরিন মুখে চাপা হাসি ফুটিয়ে উঠল। এটা নতুন কিছু নয়। তালহা প্রায়ই তার মাকে ছোট বাচ্চাদের মতো শাসন করে। কারণও আছে। তিতলি বেগম সবার খোঁজ নিতে নিতে নিজের কথা বেমালুম ভুলে বসেন। মেহেরিন চোখের ইশারায় তাকে আশ্বাস দিয়ে বলল, আন্টি তুমি যাও ফ্রেশ হতে, ওনার কিছু লাগলে আমি আছি। তিতলি বেগম আর কিছু না বাড়িয়ে ঘরে চলে গেলেন। মেহেরিন তালহার পাশে চেয়ারটা টেনে বসে গালে হাত রেখে তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনার সব দিকে তো নজর থাকে কিভাবে? তালহা একবার মাথা তুলে তাকিয়ে আবার ভাত মাখতে মাখতে বলল, দায়িত্ব।
দায়িত্ব মানুষকে বদলে দেয়। যখন দায়িত্বের ভার কাঁধে নেমে আসে তখন ছন্নছাড়া ছেলেটা বদলে যায়। দায়িত্ববোধ এমন একটা অদৃশ্য শক্তি যা মানুষকে নিজের সীমা ছড়িয়ে সবাইকে আগলে রাখতে শেখায়। কথা বলতে বলতে তালহা হঠাৎ এক লুমকা ভাত মেহেরিনের মুখের দিকে এগিয়ে ধরল। মুহূর্তে মেহেরিন স্তব্ধ হয়ে যায়। তার দিকে তাকিয়ে আছে অবাক চাহনিতে। তালহার এমন ব্যবহারে সে স্বপ্নেও কল্পনা করেনি। সে যেন তার চাওয়া থেকে একটু বেশি বেশি পেয়ে যাচ্ছে। মনের ভেতর প্রশ্নের ঝড়। সে কি একটু বেশি ভালোবাসা পেয়ে যাচ্ছে? এই ভালোবাসা কি তার ভাগ্যে সইবে? মেহেরিনকে চুপচাপ দেখে তালহা চোখের ইশারায় বলল, হা করো। মেহেরিন হালকা করে হা করতেই সযত্নে ভাত তার মুখে তুলে দিল তালহা। সঙ্গে সঙ্গে মেহেরিনের চোখ বেরিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখে তালহা অস্থির হয়ে উঠল। বাহাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ঝাল লেগেছে? খারাপ লাগছে? মেহেরিন তার বাম হাতটা আঁকড়ে ধরে আলতো হেসে বলল, আমি ঠিক আছি, অস্থির হবেন না। এর মাঝে তানিয়া বেগমের গলা শুনে মেহেরিন উঠে রান্নাঘরে চলে যায়। তালহা খাওয়ায় মন দেয়। মেহেরিন নিজের জন্য চা আর তালহার জন্য এক কাপ কফি বানিয়ে ফিরল। ততক্ষণে তালহা খাওয়া শেষ। সোফায় হেলান দিয়ে সবেমাত্র বসেছে। মেহেরিন কফির কাপ বাড়িয়ে দিয়ে সে হেসে তা নিয়ে বলল, আমি মাত্রই ভাবছিলাম কফির কথা, মাথাটা খুব ধরেছে। মেহেরিন সামনের ছোপায় বসে বলল, চশমা পরা দেখেই বুঝেছিলাম আপনার মাথা ব্যথা, তাই নিচ থেকে বানিয়ে আনলাম। তালহা কফিতে চুমুক দিয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, আমাকে নিয়ে একটু বেশি ভাবছো বোধহয়। মেহেরিন টিটকারি মেরে বলে উঠল, কেন? অন্য ছেলে নিয়ে ভাববো নাকি? কথাটা শুনতেই তালহার চোয়াল শক্ত হয়ে ওঠে। সরু চোখে তাকিয়ে বলল, অন্য ছেলে চিন্তা মাথায় আসলে একদম জানে মেরে ফেলবো। মুহূর্তে মেহেরিন চুপ করে যায়। বুঝতে পারছে তালহাকে রাগিয়ে দিচ্ছে সে, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ চা খেতে লাগে। তিতলি বেগম ফ্রেশ হয়ে নামতে তালহা তাকে বলে বেরিয়ে পড়ল। মেডিকেল যাবে আবার। সিলেট থেকে তারা এসে পড়েছে। রাতে তাদের নিয়েই ফিরবে সে। রাত 11:30। তালহা মেডিকেল থেকে সদ্য বাসায় ফিরেছে। সঙ্গে আছে তালহার মামাতো ভাই বোন, ছোট মামি, মামা আর নানুরা। তাহসানের বাবা মা ছেলের সঙ্গে মেডিকেলে থাকবে তাই আসেননি। আর তাদের সাথে রয়েছে মারুফ, অর্থাৎ তালহার ছোট মামার ছেলে। তাই তালহা বাসায় চলে এসেছে। বাড়ির সবাই তাদের আগমনের জন্য অপেক্ষা ছিল। বাসায় ঢুকতে ফারিয়া ও রাফা ঝাঁপিয়ে পড়ল মেহেরিন ও তাহিয়ার ওপর। অনেকদিন পর দেখা হওয়ায় সকলেই উচ্ছ্বাসিত। তনিমার সঙ্গে ইতিমধ্যে মেহেরিনের ভাব জমে গেছে, তাই তার সঙ্গেও রাফাতে যথেষ্ট ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। বাকিরা একে একে সকলের সঙ্গে টুকটাক ভালো মন্দ কথায় ব্যস্ত। রাত 12:15 বাজে। সকলেই রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে আছে, শুধু তালহার তার মামা চাচারা বাদে। ফারহার তালহার ছোট মামি তাহেরা বেগম তনিমাকে মাঝে রেখে বসে আছে, আর বাকিরাও আশেপাশে সোফায় তাদের ঘিরে বসে আছে। এই মুহূর্তে সবার মধ্যমণি একজনই, তা হলো তনিমা। ফারা তো তাকে স্নেহে দু একবার জড়িয়ে ধরে আদর করে দিয়েছে। ফারহা আবেগে ভরা কণ্ঠে বারবার বলছে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? আমার ভাইয়া আমাদের পুরো পরিবারের জান বাঁচিয়েছ তুমি। ভাইয়ার কিছু হলে মা যে পাগল হয়ে যেতেন। সবার এত এত প্রশংসায় তনিমার লজ্জায় গা লাল হয়ে উঠছে। নিজের নামে সরাসরি এত প্রশংসা কি শোনা যায়? তাকে থামাতে পারহার হাত আলতো করে ধরে মুচকি হেসে বলল, আপু এভাবে বলবেন না, আমি তো শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। একজন মানুষকে বিপদে ফেলে রেখে চলে যাওয়া কখনোই ঠিক নয়। সেখানে আমিও যেতে পারিনি। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ হিসেবে দায়িত্ব শুধু নিজের প্রতি নয়, অন্যের প্রতিও সমানভাবে থাকে। আমি শুধু আমার কাজটাই করেছি, তাই দয়া করে আমাকে বাড়তি প্রশংসা করবেন না। তার এমন গুছানো পরিপক্ক কথাবার্তায় সবার মুখে হাসি ফুটে ওঠে। মেয়েটার বয়সে ছোট হলেও কথাবার্তা সুন্দর বলে, এতেই তো সকলের মন জয় করে নেয়। তালহার নানু হাতের ইশারায় কাছে ডাকলে তনিমা উঠে গিয়ে তার পাশে বসেন। নানু তার চেহারায় হাত বুলিয়ে আলতো করে থুতনি ধরে মমতা ভরা হাসিতে বললেন, অনেক গুছিয়ে কথা বলতে পারো দেখছি। মাশাআল্লাহ, যেমন তোমার কাজকর্ম তেমন তোমার কথাবার্তাও। এমন মন মানসিকতার মেয়ে কজনই বা হয়? তনিমা সবাইকে
এত মাথায় তুলছে দেখে ঋতুর মেজাজ একেবারে বিগড়ে গেল। তার মনে তো একটাই কথা ঘুরপাক খাচ্ছে, এই মেয়েটাকে নিয়ে এত মাতামাতি কেন? যার নেই ঠিকঠাক পরিচয়, নেই নিজের বাড়ি, নেই কোনো ঠিকানা, তাকে নিয়ে এভাবে নাচার কি দরকার? সাহায্য করেছে, টাকা দিয়ে বিদেয় করো, শেষ। বিরক্তি যেন বেড়েই চলেছে তার ভেতরে। তাই কথার মাঝে ফোড়ন কেটে বলে উঠল, এটা কি গুছিয়ে কথা বলে না, এটাকে বেশি কথা বলে। বাচাল মেয়ে, সব বিষয়ে খালি পকপক করে। ঋতুর ঠ্যাস মারা কথায় তনিমা পিটপিট চোখে তাকিয়ে রইল তার দিকে। পাল্টা ঠ্যাস মারতে মুখ খুলছিলই, ঠিক তখন মেহেরিনের কথায় থেমে যায় সে। আপু, এভাবে বলছেন কেন? ও তো খারাপ কিছু বলেনি। মেহেরিনের মুখ থেকে উত্তরটা বেরিয়ে যেন ঋতুর মনে আগুনে আরো ঘি পড়ল। চোখ মুখ শক্ত করে ঝাড়ি মেরে বলে উঠল, ওই মেয়ের দেখা দেখি তোমার মুখে খই পুড়তে শুরু করেছে নাকি? কথা শিখে যাচ্ছ? কথাটুকু শুনেই মেহেরিন চুপসে গেল। ঋতুর আচরণ ঘরটাকে মুহূর্তেই ভারী করে তুলল। সে তো ভালোভাবেই কথা বলছিল, তবুও ঋতুর সঙ্গে তার সঙ্গে এমন আচরণ। মেহেরিনের মনটা নিমিষে খারাপ হয়ে গেল। ঋতুর সাথে মিশতে সে বহু চেষ্টা করেছে, কিন্তু অপমান ছাড়া ঋতুর মুখ থেকে একটা ভালো কথাও সে কখনো পায়নি। তবুও এসব নিয়ে মেহেরিনের সাধারণত ভাবেও না। সে জানে 10 জনের মধ্যে 2 জন তো তারা হবে। ওদের মানিয়ে নিয়ে চলতে পারলে জীবন সহজ। এই ভাবনা থেকে মেহেরিন এবার দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নিল। বাকিরাও ঋতুর আচরণে চুপ মেরে গেল। কারোই ভালো লাগেনি ব্যাপারটা। তানিয়া বেগম এত মেহমানের সামনে মেয়েকে কি বলবেন না বলবেন তাই লজ্জায় নিশ্চুপ হয়ে রইলেন। তালহা থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে ঋতুকে ঝাড়ি দিত তার ব্যবহারে, কিন্তু সে তো ওপরে, হয়তো অফিসের কাজে ব্যস্ত। মেহেরিন একবার উকি দিয়ে দেখছিল ল্যাপটপে ডুবে আছে মহাশয়। তবে নীরবতার মাঝ থেকে একজন মজার ছলে ঋতুকে পাল্টা জবাব দিয়ে বসলো, পাশের বাসায় কিছু আন্টি থাকে না, তাদের সামনে বেশি কথা বললে বাচার, কম কথা বললে বোকা, আর হঠাৎ করে কথা বললে ওমাগো কথা শিখে গেছে। আবার তো মনে হয় ঋতু অপর মাঝে সেই পাশের বাসার আন্টির ভোটটাই ভর করেছে। নীরবতার মাঝে তনিমার এমন কথায় হঠাৎ চারিদিকে সকলে ফেটে পড়ল হাসিতে। এক একজন তো হাসতে হাসতে বলছে ঋতুর ওপর নাকি সত্যি পাশের বাসার আন্টির ভূত ধরেছে। সবার এই খিলখিল হাসি ঋতুকে আরো রাগিয়ে তুলল। সে কটমট চোখে তনিমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গটগট পেয়ে জায়গা থেকে উঠে সোজা ওপরের দিকে হাঁটা দিল। যেতে যেতে আগে গজগজ করে বলে উঠল, বেহায়া মেয়ে, বেশি কথা বলে। ঋতু যেতেই তানিয়া বেগম তনিমার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, কিছু মনে করিস না মা, ঋতুটা একটু তেড়া স্বভাবের। তনিমা মাথা নেড়ে আশ্বাস দিল সে কিছু মনে করেনি, কিন্তু পেটের কথা চেপে রাখলো না। হাসি মুখে তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দিল, আন্টি, ঋতু আপুকে পেটে নিয়ে তুমি কাকে বেশি দেখতে, রিনা খানকে নাকি ঘসেটি বেগমকে? এক মুহূর্তে আবারও পুরো ড্রয়িং রুমে হাসি রোল পড়ে গেল। সকলেই গল্প আড্ডা আর হাসাহাসিতে মেতে আছে। এসবের ফাঁকে হঠাৎ ফারহা চুপচাপ উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মেহেরিন লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দিল না, কিন্তু প্রায় 5 মিনিট পর রান্নাঘর থেকে কফির মগ হাতে বেরিয়ে আসতে দেখে মেহেরিনের বুকটা ধক করে উঠল। ফারহা সোজা ওপরের দিকে উঠছে, বোঝা যাচ্ছে এই কফিটা তালহার জন্য নেয়া। মুহূর্তে মেহেরিনের মনটা গুছিয়ে রাখা সব ভাবনা সহ ধপ করে নিচে নেমে গেল। সে তো ভেবেছিল সবাই একটু রুমে গেলে কফির বাহানায় চুপি চুপি তালহার রুমে যাবে, তার সাথে একটু কথা বলবে, কিন্তু ফারহা যেন সেই সুযোগটাই হাতিয়ে নিল। তপ্ত শ্বাস ফেলে মেহেরিন চুপচাপ বসে রইল। অকারণ মন খারাপের ভারটা যেন ধীরে ধীরে তার বুকের ওপর জমতে লাগলো। এভাবে আরো 10 মিনিট কেটে যায়, তবু ফারহার আসার কোনো খোঁজ নেই। ধীরে ধীরে মেহেরিন ভেতরের অস্থিরতাগুলো মাথা তোলে। ফারহা কি এখন তালহার রুমে আছে? মেয়েটা তালহার প্রতি যত্নশীল, আচরণগুলো মেহেরিনের একদমই ভালো লাগে না। এত মানুষ থাকতে কেন শুধু তালহার কাছে তাকে যেতে হয়? এই প্রশ্নটা মেহেরিনের মনে বারংবার খোঁচা দেয়। তবে নিজেকে বারবার বোঝাতে চায় ওরা নর্মাল ভাই বোনের মতো, আমি নিশ্চয় বেশি ভাবছি। কিন্তু তালহার বড় মামি সেই প্রথম দিনকার জামাই বলে সম্বোধনটা মনে আজও কাটার মতো লেগে আছে, চাইলেই তুলে ফেলতে পারছে না। উল্টো মনে মনে ভয়টা আরো গভীরে গেঁথে যাচ্ছে। হঠাৎই বুকের মধ্যে একটা আশঙ্কা দানা বাঁধে। যদি সত্যি এই কথায় কোনো গোপন ইঙ্গিত থাকে, যদি তার আশঙ্কাটাই সত্যি হয়ে যায়, তাহলে তার অবস্থাটা কি হবে? তালহাকে কেন্দ্র করেই তো মেহেরিন আজকাল নিজেকে দাঁড় করিয়েছে। দিনের শুরু হয় তাকে ভেবে, শেষ হয় তাকে ভেবে। তালহা যেন তার মেরুদণ্ড, যে না থাকলে সে সোজা ঘুরে দাঁড়াতে পারবে না। তার পুরো পৃথিবীটা তালহার চারপাশে ঘুরে।
সেই মানুষটাকে অন্য কারো হাতের ছায়ায় হারিয়ে ফেলার চিন্তায় মেহেরিনের মনে ধীরে ধীরে ঘন কুয়াশার মতো ভয় তৈরি হয়েছে, যা তাকে প্রতি মুহূর্তে আরো দুর্বল করে তুলছে। আর বসে থাকতে পারল না, বাহানা দিয়ে ওপরে উঠে চলে গেল সে। তালহার দরজার সামনে গিয়ে দুই একবার চক্কর দিল, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শোনা যায়নি। দরজা বন্ধ। অশান্তির এই নিঃশব্দ চাপ যেন তার ধপ করে বন্ধ করে দিচ্ছিল। ভেতরে ফারহা আছে নাকি নেই, এই চিন্তায় সে একাকার। কি করবে, কিভাবে যাবে, এই ভাবনাগুলো ঘিরে ঘিরে মাথা ভারী হয়ে যাচ্ছিল। হঠাৎ মাথায় একটা আইডিয়া আসতেই দৌড়ে নিজের ঘরে ফিরে গেল। হাতে খাতা কলম নিয়ে আবার তালহার রুমের সামনে এসে দাঁড়ালো। কিছু না ভেবে দ্রুত পায়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ঢুকতেই চোখে পড়ল সোফায় বসা তালহাকে। হাঁটুতে ল্যাপটপ রেখে চশমা চোখে মনোযোগের সঙ্গে কাজ করছে। টি টেবিলে রাখা কফির মগটি তার নজরে পড়ল। তা দেখতেই হঠাৎ হালকা রাগ লাগলো। এদিকে তালহার মনোযোগ হঠাৎ নষ্ট হয় কারো আগমনে। চোখ তুলে তাকাতেই মেহেরিনের মুখটা দেখে আলতো হেসে ওঠে, তবে পর মুহূর্তে হাসিটা মিলিয়ে যায়। দ্রুত উঠে গিয়ে দরজাটি ভেতর থেকে লাগিয়ে দিয়ে মেহেরিনের সামনে এসে দাঁড়ায়, পকেটে হাত দিয়ে। এদিকে মেহেরিন আশেপাশে চোখ বোলাতে ব্যস্ত। সে খুঁজছে ফাড়া আছে কিনা। সামনে তো তালহা দাঁড়িয়ে, সে খেয়াল নেই। তবে তালহার কথায় তার ধ্যান ভাঙে। সঙ্গে সঙ্গে সে তার দিকে তাকায়। হঠাৎ কি মনে করে তালহার প্রশ্নে মেহেরিন আমতামতা করতে লাগলো। সে তো নিজের সন্দেহ দূর করতে এসেছিল, তবে তা বলা সম্ভব নয়। মাথা নেড়ে বলল, আসলে আমি একটা ম্যাথ বুঝিনি, একটু বুঝিয়ে দিন। মেহেরিনের কথায় কয়েক পলক তার চোখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটি নেহাতি মিথ্যে বলছে, তা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। তালহা হাত দিয়ে সোফার দিকে ইশারা করে বলল, বসুন ম্যাম। মেহেরিন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ে। তার পাশে তালহা তৎক্ষণাৎ বসেছে, তবে তার দিকে খেয়াল নেই। তার চোখ বারান্দায়, কারণ বারান্দার দরজা খোলা। ফারহা কি ওখানে? ওখানে না থাকলে কোথাও? কোথায়? কোথায় থাকবে? নিচেও তো নেই। মেহেরিন এত হাসপাস লক্ষ্য করে তালহা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এনিথিং রং? তালহার গলায় চমকে ওঠে, তার দিকে ফিরে বলল, না না। তাহলে দেখান কোনটা বুঝেননি। মেহেরিন ফটাফট হাতে একটা পেজ বের করে আগের করা একটা অঙ্ক বের করে সামনে রাখলো। তারপর এটা দেখিয়ে বলল, এটা এটা বুঝিনি। তার কথা শুনে তালহা কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে মেহেরিনের দিকে তাকিয়ে রইল। তার এহেন চাহনিতে মেহেরিন কিছুটা থতমত খায়। তালহা কি তবে তার আসল উদ্দেশ্য বুঝে ফেলেছে? চোখের চাহনিতে তাই বলছে। ছি, যদি বোঝে তো তাকে কি ভাববে? এই ভাবনার মাঝে হঠাৎ তালহা মেহেরিনের হাত থেকে কলমটা সরিয়ে টি টেবিলে রেখে দেয়। তারপর মেহেরিনের কোলের ওপর নিজের মাথা রেখে সোফায় শুয়ে পড়ল। তালহার এই আচরণে মেহেরিন হকচকিয়ে তাকিয়ে রইল। হঠাৎ ছোঁয়ায় যেন মেয়েটি জমে গিয়ে স্ট্যাচু হয়ে গেছে। চোখ বড় বড় করে কোলের ওপর রাখা তালহার মুখটা দেখছে। তালহাও চুপচাপ তাকিয়ে কিছুক্ষণ মেহেরিনকে নীরব দেখে তারপর তার অবস্থা বুঝতে পেরে ঠোঁট প্রসারিত করে টেডি স্মাইল দেয়। মেহেরিন হতবাক, অবস্থা যেন আরো বেড়ে উঠেছে। চোখ যেন কোটর থেকে বের হওয়ার উপক্রম। তালহার আচরণ তাকে দিন দিন বিস্ময় চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। তালহা মেহেরিনের এক হাত নিয়ে নিজে চুলের ওপর মৃদু ছোঁয়ায়। অতঃপর নরম কণ্ঠে তালহা বলল, আপনি এই ম্যাথটা ভালো করেই পারেন। এখন আসল কথায় আসুন। তালহার কথায় থমকে যাওয়া চেহারা আরো ফসকে উঠে তার। মেহেরিন মন কেমন যেন ঘুমন্ত খাম থেকে ঝপ করে উঠল। চোর ধরা পড়ার মতো অবস্থায় এখন তার। তবে ফারহার ব্যাপারটা বলা যাবে না, তাই ইনিয়ে বিনিয়ে বলল, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। কথাটুকু বলতে তালহা হালকা করে মুচকি হাসলো। সে হাসি দেখে মেহেরিন এবার চুলে হাত বুলাতে বুলাতে অসন্তোষ কণ্ঠে বলল, আপনি হাসলে দাঁত বের করে হাসবেন। তালহা ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? মেহেরিন এক চিলতে হেসে বলল, ওভাবে হাসলে আপনার বাম দিকে গ্যাস দাঁতগুলো বের হয়ে আসে, অনেক সুন্দর লাগে। তার কথাতে এবার তালহা দাঁত বের করে হেসে উঠল। মেয়েটির কথার সঙ্গে সঙ্গে কেমন যেন মুখে এক অপ্রকাশ্য উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। তার হাসি দেখে মেহেরিনও হালকা হেসে বলল, এবার ঠিক আছে? এক পর্যায়ে তালহা এক হাত মেহেরিনের চুলের পেছনে দিয়ে মাথা ধরে হালকা টানে তার মুখটি নিজের মুখের একদম কাছাকাছি নিয়ে আসে। পরপর নাকের সাথে নাক ঘষে বলে উঠল, একটু চুল টেনে দিবেন ম্যাডাম? মেহেরিন সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে আস্তে আস্তে নরম হাত জোড়া দিয়ে
চুল টানতে লাগলো। তালহা চোখ বন্ধ করে নেয় আরামে। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে, যেন দেহের প্রতিটা ক্লান্তি ধীরে ধীরে মুছে যাচ্ছে। চেহারা স্পষ্ট অসুস্থতা, যা এতক্ষণ মেডিকেলে থাকার প্রভাব। এক হাতে চুল টানছে, অন্য হাতে কপাল টিপছে মেহেরিন। এর মধ্যে একবার নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, খুব খুব ক্লান্ত আপনি? তালহা চোখ বোঝা অবস্থাতে মৃদু হেসে বলল, ছিলাম, তবে এখন আপনার সেবায় সব ক্লান্তি দূর হয়ে গেছে। তালহার কথায় মেহেরিন হেসে ফেল শব্দ করে। হাসির শব্দ শুনে তালহা চোখ খুলে এক পলক তাকালো। মেহেরিনের হাসি মাখা মুখটা তার দৃষ্টিতে ধরা পড়ল। তা দেখে আবারও চোখ বন্ধ করে নিল সে। তালহার চোখ বন্ধ হতে মেহেরিনও হাসি চেপে নিল। তারপর আরো যত্ন করে তার চুলগুলো টেনে দিতে দিতে লাগলো। তালহার এই ঘরটায় এলে মেহেরিনের ভীষণ ভালো লাগে। এই ঘরের প্রতিটা কোণায় যেন শুধু তালহার গন্ধ, তালহার স্পর্শ, তালহার ছায়া। থাকতেই ভীষণ ইচ্ছে করে, তবে থাকবার মতো অধিকার থাকলে পরিস্থিতি নেই। এ ভেবে তার বুকটা হালকা চিনচিন করে ওঠে। মনে প্রশ্ন জাগে, তাদের বিয়ের কথাটা এই পরিবারে কেউ কোনোদিন জানতে পারবে? আর জানলেও তাকে মেনে নিবে তো? ভাবনার ভেতরে কয়েক মিনিট কেটে যায়। তালহা তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। মেহেরিন ধরে নিয়েছে তালহা ঘুমিয়ে পড়েছে, আর সেই সুযোগে সে খেলতে শুরু করেছে তালহার চুল নিয়ে। কখনো লাভ বানাচ্ছে, তো কখনো আবার মেয়েদের মতো করে উপরে বেঁধে দিচ্ছে। তার এমন কাণ্ড কারখানার মাঝখানে হঠাৎ তালহা নিচু স্বরে ডেকে উঠল, মেহেরিন। মেহেরিন মুখে হঠাৎ নিজের নাম শুনে হাত থেমে যায়। তালহার মুখে হঠাৎ নিজের নাম শুনে হাত থেমে যায়। মেহেরিন ভেতর যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কেমন অচেনা উচ্ছ্বাস আর মৃদু লাজ মুখে ভেসে উঠল। পরক্ষণে ঠোঁটের কোণটা নরমভাবে হাসিতে বাঁক নিল। তার মনটা হঠাৎ কেমন গরম হয়ে উঠল। হৃদয় যেন দ্রুত তালে ধাক ধাক করতে লাগলো। কথার মাঝে ভালোবাসার মানুষের মুখে নিজের পুরো নাম শুনলেই মেয়েরা যেন মুহূর্তেই গলে যায়। এক অদ্ভুত ভালো লাগা ভেসে ওঠে মেয়েদের মন। আর ছেলেরা এই ছোট্ট কিন্তু শক্তিশালী কৌশলটি বেশ চতুরভাবে ব্যবহার করে, মেয়েদের অনুভূতিকে নরম করতে এবং মন জয় করতে, যেমনটা তালহা করছে। সে আবারও ডেকে উঠল মেহেরিনের নাম ধরে, আরো কোমল কণ্ঠে, মেহেরিন। মেহেরিন ধীর গলায় জবাব দিল, এভাবে হুটহাট করে ঘরে আসবেন না কেমন? কথাটা শোনার পরে মেহেরিনের মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। আবার একটু এগোতেও লাগলো। তাকে আসতে মানা করছে, তবে কি তালহা বিরক্ত তার আসাতে? তাকে চুপ দেখে তালহা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, মন খারাপ করলেন বুঝি? মেহেরিন আস্তে করে বলল, না। তার কথাতে তালহা ফট করে তাকায়। মেহেরিনের মুখে চোখ আটকে রেখে কিছু বোঝার চেষ্টা করে। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদু কণ্ঠে বলল, তবে আপনাকে দেখে মনে হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে। কথাটা শুনে মেহেরিন মাথা নিচু করে ফেলে। মাথা হালকা দোলাতে দোলাতে অভিমানী সুরে বলল, না তেমন কিছু না। মেহেরিন এই অভিমানী সুর শুনে তালহা মনে মনে হাসলো। শোয়া থেকে উঠে বসে। মেহেরিন তখনও মাথা নিচু করে বসে আছে। বিছানা থেকে উঠে গা ছাড়া দিয়ে তালহা বেড সাইডে ছোট টেবিলের দিকে এগোয়। ওপরের ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে আবার ফিরে আসে। মেহেরিনের পাশে বসে হঠাৎ তার পা ধরে। হঠাৎ কাণ্ডে মেহেরিন হকচকিয়ে উঠল। দ্রুত পা সরাতে চাইল। তালহা তা আটকে দেয়। তার এক পা আলতো করে সোফার ওপর তুলে রাখা। তা দেখে মেহেরিন অস্থির হয়ে বলল, কি করছেন? আপনি আমার পা ধরছেন কেন? তালহা হাতের প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে শান্ত স্বরে বলল, মন খারাপ যেহেতু হয়েছে আমার জন্য, তাহলে মন ভালো করার দায়িত্বটাও তো আমার। তালহার কথায় মেহেরিন চুপ করে যায়। সে মনোযোগ দিয়ে তাকিয়ে। তালহা এখন কি করবে তার মন ভালো করতে জানতে ইচ্ছুক। তালহা হাতের প্যাকেটটা ছিঁড়ে ভেতর থেকে একজোড়া নুপুর বের করে, তারপর সযত্নে এক পায়ে তা পরিয়ে দিতে লাগে। মেহেরিনের মুখে সঙ্গে সঙ্গে হাসি রেখা ফুটে ওঠে। লোকটা সত্যি ভীষণ খেয়ালি। নিজে জখম দিল, নিজে আবার তার চিকিৎসা করছে। নুপুর পরানোর ফাঁকে একবার চোখ তুলে মেহেরিনের দিকে তাকিয়ে তার হাসিটা দেখে বলল, মন ভালো হয়েছে? মেহেরিন মাথা নেড়ে হ্যাঁ বলতে তালহা তার অন্য পাটাও আলতো করে তুলে সেই পায়েও নুপুর পরাতে লাগলো। পায়ের দিকে তাকিয়ে স্বল্প স্বরে বুঝিয়ে দিল, বুঝলেন ম্যাডাম, আপনি এখন যথেষ্ট বড় হচ্ছেন, আর সকলের চোখে আমি একজন অবিবাহিত ছেলে। তো একটা অবিবাহিত ছেলের রুমে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে দেখলে কি ভাববে বুঝতে পারছেন?
যদিও আপনি আমার চোখে এখনো অনেক ছোট। তালহার কথায় এবার মেহেরিন মাথায় আসলো আসল ঘটনা। সে কেন তাকে তার ঘরে আসতে মানা করছিল। সত্যি তো, একটা ছেলের ঘরে অচেনা মেয়েকে দেখলে মানুষ খারাপই ভাবে। তবে তালহার কথা শুনে সে একবারও কোনো জবাব দিল না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তা দেখে তালহা উঠে দাঁড়ায়। মেহেরিনও সাথে সাথে দাঁড়িয়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। নূপুরের তেমন শব্দ নেই, কিন্তু নড়ালে কেমন যেন ভালো লাগছে। তার এই নিঃশব্দ বাচ্চামো দেখে তালহা মুচকি হেসে সামনে এসে দাঁড়ায়। তারপর হঠাৎ তার হাত ধরে বারান্দার দিকে নিয়ে গেল। মেহেরিনকে নিজের সামনে এনে দু হাতে তার দুবাহু ধরে গভীর চোখে চেয়ে বলল, আপনি আমার স্ত্রী, আর আপনার সম্মান রক্ষা স্বামী হিসেবে আমার দায়িত্ব। আমাদের বিয়ের কথা এখনো কেউ জানে না, তাই চাই না এই সত্য জানার আগে কেউ আপনার দিকে বা আপনার চরিত্রের দিকে আঙুল তুলুক। সেই কারণেই আমি আপনাকে সুরক্ষিত রাখতে চাই, বুঝলেন? তালহার থেকে তাকে ঘিরে এমন সুরক্ষামূলক কথায় মেহরিনের মনটা পরক্ষণেই নরম হয়ে ওঠে, চোখ ভিজে ওঠে। তালহার থেকে নিজের প্রতি দায়িত্ব, সম্মান আর গভীর অনুভবে তৃপ্তির ঢেউ মনে ওঠে। মেহেরিনের চোখে পানি দেখে তালহা বাহু থেকে হাত ছড়িয়ে দুগায়ে আলগে নিয়ে নিজের হাতের মধ্যে চোখ মুছে হালকা স্বরে গেয়ে ওঠে, তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন। দেখো না, আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখের, খুঁজে পাওয়া এক প্রজাপতির নীল। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ স্বপ্নীল। মেহেরিন চোখ বন্ধ করে তালহার বুকে মাথা ফেলে এলিয়ে দেয়। তালহা খুব যত্ন করে তাকে আগলে নিল। মেহেরিন হালকা ফুপিয়ে কাঁদছে, আর তালহাও তাকে কোনো বাধা দিচ্ছে না। মেয়েটাকে মনের সব দুঃখ যদি তার বুকে কান্নায় ভেসে বেরিয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। মেহেরিন ফোপাতে ফোপাতে বলল, আমার জীবনে যত মানুষকে ভালোবেসেছি ততজনই আমাকে ছেড়ে চলে গেছে। আপনি কখনো যাবেন না তো আমায় ছেড়ে? তালহা আলতো করে তার মুখটা তুলে স্পষ্ট ও দৃঢ় গলায় বলল, আমি আপনাকে আর ছাড়ছি না। রাগের বশে হয়তো দুই একটা ঝাড়ি দিব, বকা দিব, কথা না শুনলে জোর খাটাবো, ধমক দেব, তবে ছাড়বো না। মেহেরিন চোখ ভেজা হাসিতে হেসে বলল, তাহলে আমি আপনার পিছু ছাড়ছি না। রাত বেশ হয়ে যাওয়ায় তালহা আর কথা বাড়ালো না। মেহেরিন চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। বলা যায় না কখন কে দেখে ফেলে। নিঃশব্দে নিজেদের রুমে ঢুকে গেল। আজ রাতটা বেশ মজার হতে চলেছে। সব বিচ্ছুরা একসাথে, রাফা আর ফারিহাও তাদের সঙ্গে। এক বিছানায় সবাই মিলে গদাগদি করে ঘুমাবে, এটাই তাদের মজা। সারা রাত গল্প, আড্ডা, হাসাহাসি আর লুডো খেলায় মেতে থাকবে এক একজন। সকাল 9টা বাজে। শিকদার বাড়ির গেট থেকে শুরু করে দরজা অবধি পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। কেউ বুঝতে পারছে না পুলিশ এসেছে কেন।